উনি বলছেন যে আপনি যেটিকে বলছেন যে এটা গণঅভ্যুত্থানের সরকার, উনি বলছেন না, এই 106 অনুচ্ছেদের বাইরে গিয়েও এটি গণঅভ্যুত্থানের সরকার, এ বিষয়ে সন্দেহ নেই। মানে উনি আপনার সঙ্গে একমত। কিন্তু ওনার কথায় মানে এটা বোঝা যাচ্ছে তিনি বলতে চাইছেন যে এই ধরনের সংস্কার এখন যেটি করা যাচ্ছে সেটা হোক, কিন্তু সংবিধানের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো সংসদেই হওয়াটা ভালো। আমার প্রশ্ন হলো যে মানে সংসদ মানে ওইটাও তো মানে জনগণেরই প্রতিনিধি, ওইটায় আস্থা রাখা কেন যাচ্ছে না? মানে অনেকেই কেন এখনই এটার বাস্তবায়নটা চাচ্ছে? একটা গণ অভ্যুত্থানের পরে যদি নতুন সিস্টেম ইন্ট্রোডিউস করা না যায়, তাহলে গণ অভ্যুত্থানের মূল্য কি? গণ অভ্যুত্থানের পরবর্তী আকাঙ্ক্ষায়িত হলো একটা বড় ধরনের পরিবর্তনের সূচনা হবে। এই পরিবর্তন বিএনপি তার 31 দফায় যে পরিবর্তন বলেছিল, সেই পরিবর্তনের বেশ কয়েকটা কিন্তু জুলাই চার্টারেও ইনক্লুডেড আছে। এখন আমরা পরিবর্তনটাকে আলিঙ্গন না করে যদি আমরা একটা নিয়মতান্ত্রিকতার মধ্যে আছি বলে মনে করি, তাহলে তো ভুল হবে। এবং এখানে যদি সাংবিধানিকতায় পরিবর্তনের একটা বড় ধরনের ভিত্তি মজবুত করা না যায়, তাহলে তো ভবিষ্যতে এগুলো অবশ্যই বড় ধরনের হুমকির সম্মুখীন হবে। আমরা যে পরিবর্তনের কথা বলছি, এটি কোনো দল কিংবা ব্যক্তিবিশেষের জন্য নয়, এটি বাংলাদেশ নামক রাষ্ট্রের ভবিষ্যৎ সিকিউরিটি এবং কনস্ট্রাকশনের জন্য। এই কনস্ট্রাকশনের জায়গাটা যদি আমরা এখন তৈরি করতে না পারি, একমত হতে না পারি, অযথা বিতর্কে জড়িয়ে যাই, তাহলে আমরা কিন্তু অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো না। ফলে আমার কথা স্পষ্ট, আমি মনে করি এটা গণ অভ্যুত্থানের সরকার। গণ অভ্যুত্থানের সরকার অবশ্যই অন্য যে কোনো ধরনের সরকারের চাইতেও বেশি ক্ষমতাবান হয়। অবশ্যই গণ অভ্যুত্থানের সরকার সাংবিধানিক সংস্কার করতে আইনগত কোনো বাধা নাই, এবং এটি পরবর্তীতে রেটিফাই করে নিলেও কোনো অসুবিধা নাই। একটি ইম্পর্টেন্ট কথা দেখেন, বাংলাদেশের সংবিধান মেজর জেনারেল জিয়াউর রহমান, দি শহীদ প্রেসিডেন্ট, তিনি যখন ছিলেন 1977 সালে চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে, তিনি বাংলাদেশের সংবিধানের বেশ কিছু বিষয় যোগ বিয়োগ করেছেন। পরবর্তীতে পার্লামেন্টে তিনি সেগুলোকে রেকটিফাই করেছেন, এবং সেইখানে যদি একটি মিলিটারি গভর্নমেন্ট থাকা অবস্থায় সংবিধানের আংশিক বিধান সাসপেন্ড থাকা অবস্থায় যদি তা করা যায়, সাসপেন্ড করা যায় আংশিকভাবে, তাহলে এখন গণ অভ্যুত্থানের পরে আমরা যে আর্গুমেন্ট পরিবর্তনগুলো কি এরকম কোনো বড় পরিবর্তন ছিল? মানে আপনি কি ওই বিষয়টা আরেকটু স্পষ্ট করতে পারেন? মানে জিয়াউর রহমানের আমলে যে ধরনের পরিবর্তন আগের থেকে কার্যকর করা হয়েছিল আপনি বলছেন, সেগুলো কি এখনকার মতো বড় কোনো পরিবর্তন ছিল? অনেক বড় পরিবর্তন ছিল সেগুলো। জি বলুন বলুন। যে আপনাকে শুনতে পাচ্ছি শিশির ভাই, আপনি বলতে থাকুন। আমার মনে হয় যে শিশির ভাইয়ের ওখানে জি 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 শুনতে পাচ্ছি ভাই, আপনি বলুন। এক নম্বর বড় পরিবর্তন হয়েছিল, বাংলাদেশের সংবিধানের মূল নীতিতে পরিবর্তন এসেছিল। একটা পরিবর্তন এসেছিল যে অ্যাবসলিউট ফেইথ এন্ড ট্রাস্ট ইন দ্য অলমাইটি আল্লাহ, অর্থাৎ সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। এটি কিন্তু যোগ হয়েছিল মার্শাল ল প্রক্লেমেশনের মাধ্যমে। বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনায় মূলনীতিতে আরেকটি পরিবর্তন হয়েছিল, সেটি ছিল সোশ্যালিজম, মিনিং ইকোনমিক অ্যান্ড সোশ্যাল জাস্টিস, অর্থনৈতিক সামাজিক অর্থে ন্যায় বিচার। সেখানে পরিবর্তন হয়েছিল। স্বয়ং গণ ভোটের যে বিধান যুক্ত করা হয়েছিল, সেটিও যুক্ত করা হয়েছিল মার্শাল ল প্রক্লেমেশনের মাধ্যমে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যুক্ত করা হয়েছিল মার্শাল ল প্রক্লেমেশনের মাধ্যমে। শুধু তাই না, অধস্তন বিচার বিভাগের স্বাধীনতা, আর্টিকেল 116 অব দ্য কনস্টিটিউশন, সেটি ইন কনসালটেশন উইথ দ্য প্রেসিডেন্ট, সেটিও যুক্ত করা হয়েছিল মার্শাল ল প্রক্লেমেশনের অধীনে। এত কিছুর পরিবর্তনের পরে এখন যদি এসে বলি আমরা গণ অভ্যুত্থানের পরে এটা পরিবর্তন করা যাবে না, তাহলে তো আমরা একটু এই প্রশ্নটা একটু ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম ভাই আপনার কাছে যাই। আপনি নিশ্চয়ই শুনছিলেন, সেটা ভাই আবার আপনার কাছে যাব। আপনি নিশ্চয়ই শুনছিলেন যেটি বলা হচ্ছে যে সংবিধানের অনেক বড় বড় পরিবর্তন জিয়াউর রহমানের আমলে আগে থেকে কার্যকর করে
যেগুলো পরবর্তীতে সংসদে রেটিফাই করা হয়েছে, যেমন একটা উদাহরণ দেওয়া হলো গণভোট, সেটা ওই সময় পর্যন্ত ওই সংবিধানে ছিল না, পঞ্চম সংশোধনীতে যেটা আনা হয়েছে। এখন কেন তাহলে করা যাবে না? শিশির মুনির এই প্রশ্নটা উঠাচ্ছেন। আমি একটু বলি সেটা, সে সময় আমি বলি সংবিধানের অনেকগুলো অনুচ্ছেদ চ্যাপ্টার স্থগিত ছিল, প্রথম কথা এটা। দ্বিতীয় কথাটা হচ্ছে তখন যেটা করা হয়েছিল সেটা মার্শাল ল প্রোক্লামেশনের মাধ্যমে করা হয়েছিল। তাহলে এখনকার অবস্থা আর তখনকার অবস্থাটা আলাদা। তখন কোনো রাজনৈতিক দলের কোনো কর্মকাণ্ড ছিল না, রাজনৈতিক দলগুলোর আলাপ আলোচনা কিংবা ঐকমত্য কমিশন এ ধরনের পরিবেশ পরিস্থিতিও ছিল না। বাংলাদেশে যে ৭৫ পরবর্তীতে ১৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতি, সে সময় এক ধরনের অভ্যুত্থান পরবর্তী একটা অবস্থা। এবং সে সময় এসে জেনারেল জিয়াউর রহমান সাহেব তিনি যখন প্রধান সামরিক আইন প্রশাসক হলেন, তখন তিনি প্রোক্লেমেশনটা জারি করেছেন। তাহলে শিশির মুনির ভাই যেটা বলেছেন যথার্থ বলেছেন, এবং সেখানে অনেক বড় পরিবর্তন করেছেন, দেশের কল্যাণে অনেক কিছু করেছেন যেটা ৭২ সংবিধানে ছিল। যেমন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কথা যেটা উনি উল্লেখ করলেন, সেটাকে ইনক্লুড করা হয়েছে। মহান আল্লাহর উপরে আপনার আস্থা, অবিচল আস্থা, এই কথাগুলো এসছে, সোশ্যালিজম, এটা অনেক বড় পরিবর্তন, ঠিকই আছে। কিন্তু সেটা আপনার রেটিফাই হয়েছে পরবর্তীতে 79-এর পার্লামেন্টে এসে, 5th অ্যামেন্ডমেন্ট, যেটা পরবর্তীতে আপনার মনে করেন যে জাস্টিস খায়রুল হক সাহেব এক মুন সিনেমা হলের মামলাতে গিয়ে সেটা আপনি বাতিল করেছেন, কিন্তু যেগুলি ভালো সেগুলি রেখেছেন, আর অনেক কিছু বাতিল করেছেন। কিন্তু সেই সময়কার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট একরকম না। দ্বিতীয় কথাটা হচ্ছে যে আপনি তো এখন কিভাবে যাবেন, রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা আছে, কিন্তু সেটার কিন্তু একটা লিমিটেশন আছে, এর বাইরে আপনি পাবেন না। কিন্তু মার্শাল্লোর ক্ষেত্রে সেটা ছিল ভিন্ন। অসীম ভাই, মানে বোঝার জন্য প্রশ্নটা করি, যেহেতু আপনি মানে আইন বিশেষজ্ঞ, সেটা হলো যে এখন যে কনস্টিটিউশন অর্ডার এবং আমরা যদি এই যে মার্শাল কি বলবো সামরিক যে ফরমান, ওটাকে যদি আমরা পাশাপাশি রাখি, মানে আইনের দৃষ্টিতে মানে কোনটা মানে শক্তিশালী? জি, আমাদের 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 দর্শকদের একটু সংযোগগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে। দর্শক, আমরা এই বিষয়ে আরও কথা বলবো, আলোচনা করছি। আমাদের সঙ্গে যুক্ত আছেন দুইজন রাজনীতিবিদ। আমরা অসীম ভাই, আপনার কাছে যে প্রশ্নটা রাখছিলাম তখন একটু সংযোগে ত্রুটি হয়েছে, সেটি হলো যে ঐকমত্যের ভিত্তিতে একটা কনস্টিটিউশন অর্ডার, এটা যদি আমরা একপাশে রাখি, যেহেতু আপনি আইন বিশেষজ্ঞ এই জন্য আপনার কাছে বসতে চাচ্ছি, আরেকটা হলো সামরিক ফরমান, এই দুইটাকে পাশাপাশি রাখলে শক্তিশালী কোনটা হয় আইনের দৃষ্টিতে, বা আপনি বিশেষজ্ঞ হিসেবে কোনটার মতামত দেবেন? না, বিষয়টা একটা কথা আছে, যখন সামরিক আইন ছিল তখন সংবিধান সাসপেন্ড ছিল, আর এখন সংবিধান কিন্তু সাসপেন্ড না। সে কারণে সংবিধান সবসময় প্রিভেল করে। এ কারণে আপনার যতক্ষণ পর্যন্ত সংবিধান আছে ততক্ষণ পর্যন্ত আপনার যা কিছু করেন না কেন, টু সাম এক্সটেন্ট, যেটুকু আমরা বলি, যেমন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কর্মকাণ্ড স্থগিত করেছে বিচার না হওয়া পর্যন্ত, এটা মনে করেন যে প্রেসিডেন্ট অর্ডিন্যান্স দিয়ে করেছেন, বা আপনার বাংলাদেশে কিন্তু আইনের মধ্যেই আছে, এটা আপনার করা যায় যে যদি কোনো আপনার টেরোরিস্ট অর্গানাইজেশন বা কর্মকাণ্ড যদি সেরকম হয়, আমাদের যে আইনগুলো আছে প্রচলিত আইন সমস্ত কিছু, তার মধ্যে সর্বোচ্চ আইন হচ্ছে যে সংবিধান। তো সেক্ষেত্রে আপনার মনে করেন যে সংবিধানের কতিপয় ধারা অ্যামেন্ডমেন্ট আমরা যদি করতে চাই, তাহলে সেটার জন্য আপনার পার্লামেন্ট লাগবে, পার্লামেন্টের আসন আপনার অধিবেশন থাকতে হবে। সেটা তো পরবর্তীতে, যেমন অনেক দর্শকরা যাদের আপনারা ইন্টারভিউ নিয়েছেন, যে আপনি কি চান বা না চান, সেটা তো মনে করেন যে যখন আপনি নির্বাচিত যদি হতে পারেন তখন আপনি কতটুকু করলেন বা না করলেন প্রতিপালন, পরবর্তীতে কিন্তু সুযোগ আছে, জনগণ তখন আপনাকে প্রত্যাখ্যান করবেন। শিশির মুনির ভাই রেফারেন্স দিয়েছে যে আমাদের বিএনপির, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আপনার 31 দফা রাষ্ট্র সংস্কারের 2016 সালে আমাদের নেত্রী রূপকল্প 2030 ঘোষণা করেছিলেন। 27 দফা দেওয়া হচ্ছিল আরও 4-5 বছর আগে, 3 বছর আগে দেওয়া হয়েছে এই 31 দফা। যে সময় বিএনপি এই সংস্কারগুলোর কথা বলেছে তখন কোনো রাজনৈতিক দল কিন্তু এই কথাগুলো বলেনি, এবং বিএনপি বলেছিল যে আগামীতে জনগণ যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ দেয়, আপনি নিজেও বলেন, বা এখন কেন সেটা পরবর্তী পার্লামেন্টের জন্য রাখতে চাচ্ছে বিএনপি, মানে আমাদের তো বক্তব্যই ছিল যে রাষ্ট্র পরিচালনার সুযোগ যদি দেয়া হয়, তাহলে গণতান্ত্রিক অভিযাত্রায় যে সমস্ত দলগুলো ছিল তাদেরকে নিয়ে জাতীয় সরকারের প্রস্তাবনাও ছিল বিএনপির কাছ থেকে। আপনার যেই 31 দফা সংস্কারের কথা বলেছে সেগুলোকে আপনার
ইনস্টিটিউশনালাইজ করার জন্য বিএনপি কাজ করবে, সেই বিষয়টা এসছে। আপনার পরপর 2 মেয়াদের যে প্রধানমন্ত্রীর মেয়াদের কথা বলা আছে সেগুলো আছে, আর্টিকেল 70-র কথা বলা আছে, বিচার বিভাগের কথা বলা আছে, বিভিন্ন বিষয়গুলো আছে। অসীম ভাই, আমরা সেটা তো একটু- আগের আমরা- কোনো আমরা কথা আপনার বলা কাছে হয়নি। আবার আসবো, অসীম ভাই, আমরা আপনাকে একটু- যদি আগে করতে আমরা একটু শিশির মনির কাছে যাই। শিশির মনির, আপনি শুনতে পাচ্ছিলেন মানে যেটি অসীম ভাই বলছে যে তখনকার পরিস্থিতি এবং এখনকার পরিস্থিতি এক নয়, এবং তখন সংবিধান মানে উনি বলতে গেলে বলছেন যে, যদি আমার ভুল না হয়, যে স্থগিত ছিল। আপনিও বলছেন যে অনেকাংশে স্থগিত ছিল। এখন কি তাহলে এই যে বাধাটাকে এই জন্য মানে এই জন্য হচ্ছে এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে, যেটি বলা হচ্ছে, রাজনীতিকরাও বলছেন, যেমন কয়েকদিন আগে এই বিএনপির যিনি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উনিও বলেছেন যে 2টা সংবিধান কি তাহলে হয়ে যাবে? মানে তাহলে কি এটা একটা ভুল ছিল যে আগের থেকে সংবিধানটা স্থগিত করা হয়নি? দেখুন জনাব ব্যারিস্টার অসীম ভাইকে আমি ব্যক্তিগতভাবে আসলেই সজ্জন ব্যক্তি হিসেবে খুবই পছন্দ করি, এবং ওনার কথাবার্তা, উপস্থাপন ভঙ্গি অন্য অনেকের চেয়ে আলাদা। এই জন্য আই অ্যাপ্রিসিয়েট হিম ফ্রম দ্য ডিপেস্ট কোর অফ মাই হার্ট। কিন্তু আমি মনে করি তখনকার দিনের যে অবস্থা ছিল সেই অবস্থার চাইতে এখনকার দিনের অবস্থা আরও ভালো, আরও ওয়েট বেশি, আরও অনেক বেশি বর্তমান পরিস্থিতি এইটার দাবিদার। তখনকার দিনে তো গণ অভ্যুত্থান হয়নি, এখনকার দিনে তো গণ অভ্যুত্থান হয়েছে। মার্শাল ল জারি করে যা করা যায় না, গণ অভ্যুত্থানের পরে তার চাইতেও অনেক শক্তিশালী কাজ করা যায়, কারণ জনগণ সরাসরি তার ক্ষমতা প্রয়োগ করতে পারে। এগুলো সাউথ আফ্রিকায় হয়েছে, এগুলো ফ্রান্সে হয়েছে, এগুলো আপনি দেখবেন এক সময় হয়েছে মিশরে হয়েছে, এগুলো আলজেরিয়াতে হয়েছে। কিন্তু শিশির ভাই, যেটি অসীম ভাই বলছে, তখন সংবিধানটা স্থগিত ছিল, যেটি উনি বলছেন, এখন তো সংবিধান তো স্থগিত করা হয় নাই। জবাব দিচ্ছি, আমি আপনাকে জবাব দিচ্ছি। বর্তমান সংবিধানের 153টি অনুচ্ছেদ আছে, তার মধ্যে 1 থেকে 153 পর্যন্ত পড়ে দেখবেন 57টি অনুচ্ছেদ অটো সাসপেন্ড হয়ে গেছে। অর্থাৎ 57টি অনুচ্ছেদের সকল বিধানকে আমরা আমাদের কর্মের মাধ্যমে ইতোমধ্যে সাসপেন্ড করে ফেলেছি। ঘোষণা দেই নেই, কিন্তু কার্যত আমরা 57টি অনুচ্ছেদ ফলো করতে পারছি না। দেশে ইন্টারিম গভর্নমেন্টের কনসেপ্ট সংবিধানে কোথাও নাই, দেশের প্রাইম মিনিস্টারের সিস্টেম নাই, দেশের যে পার্লামেন্ট নাই, পার্লামেন্ট না থাকলে কতদিনের মধ্যে নির্বাচন হবে না হবে এই বিধানগুলোর একটারও কার্যকারিতা নাই। এবং সংবিধানের পিছন দিক দিকে বেশ কিছু মানুষের গুরুত্বপূর্ণ পদের শপথের বিধান ছিল, তার মধ্যে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টার শপথ বলতে বর্তমান সংবিধানের কাঠামোর মধ্যে শিশির ভাই, আমরা তো শেষ পর্যায়ে, আমি আরেকটা বিষয় একটু মন্তব্য আপনার কাছে নেই শিশির ভাই, সেটা হলো যে